হ্যালো সবাইকে। আবার নিয়ে চলে এসেছি আজকে একটা রিভিউ ভিডিও। গতকাল রাত্রে আমি আর থাকতে না পেরে একটা বই মানে যা যেন তেন প্রকারেণ পড়ে শেষ করেছি। আর সেই বইটা হচ্ছে লেখক শায়ক আমানের লেখা 'তার চোখের তারায়'। আমি জানি, আমি জানি এই বইটা অনেকে পড়ে ফেলেছে, অনেকে। মানে যারা শায়কদার ভক্ত তারা তো পড়েই ফেলেছে। ভাসান বাড়ি আমি শায়কদার ১ম যে বইটা আমি পড়ি সেটা হচ্ছে ভাসান বাড়ি। ভাসান বাড়ির পরে আমি পড়েছিলাম জোনাকির রং। তারপরে আমি পড়ি এই ২০২৪ এর বইমেলায় বেরিয়েছিল একটা বই 'হাওয়ার রাত' দ্বীপ প্রকাশন থেকে সেইটা। জোনাকির রং আর 'হাওয়ার রাত' পড়ার পর আমার ঠিক সেই ফিলিংসটা ছিল না যেটা 'ভাসান বাড়ি' পড়ার পর হয়েছিল। কিন্তু 'দিস বুক' এই বইটা আমাকে সেই ফিলটা আবার ফিরিয়ে দিল। উফ! জাস্ট চুম্বেশ্বরী পারফরম্যান্স। এত ভালো লেখা, এত ভালো ডেপথ গল্পের মধ্যে যে আমি বিশ্বাস করতে বাধ্য যে সিরিয়াসলি এরকম কিছু একটা ছিল। সিরিয়াসলি মস্ক্রব রা ছিল। সিরিয়াসলি এরকম কোনো এমন দেবতা ছিল যার পুজো করে এরকম হয়েছে। আমি ভাবতে বাধ্য। বইটা সম্পর্কে বলে দিই। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। বিভা প্রকাশনীর বই। বেশ একটু মোটা ধাঁচের ৩২০ পেজের বই আর মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৯৯। ওহ! আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কোথায় গেল? হুম, বইটা আমি ২০২২ সালে কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম। আর অবশ্যই সাহেবদার সাইন সহ। মানে লিটারেলি লাইনে দাঁড়িয়ে সাইন করিয়ে নিয়ে তারপরে কাঁদতে, কাঁদতে ফিরেছি। কারণ আমি খুব পছন্দ করি সায়কদাকে। সায়কদাকে খুব পছন্দ করি আর সায়কদার লেখাও খুব পছন্দ করি। তাই আমার খুব ভালো লেগেছিল যে আমি উনার সাইন নিতে পেরেছিলাম। যাই হোক এবার আসি বইটার কথায়। বইটা সম্পর্কে আমি বেশি কিচ্ছু বলব না। কারণ কালকে রাত্রে আমি ডিসেম্বরের শেষের দিকে এই বইটা শুরু করেছিলাম। বাট আনফরচুনেটলি একটু করে পড়া হচ্ছে, রেখে দিচ্ছি, পড়া হচ্ছে, রেখে দিচ্ছি। এরকম করতে গতকাল থেকে আমার বইটার প্রতি একটু মানে এমন জায়গায় এসে পড়ি যে তারপরে মনে হয় যে না, আর ছাড়া যাবে না। এরপরে যদি ছেড়ে দিই তাহলে পুরো তাল কেটে যাবে। তাই জন্য গতকাল রাত্রে বসে পৌনে ১২ টার সময় বসেছি। হ্যাঁ, ১ টার দিকে প্রায় বসেছি। বসে আমি বইটা শেষ করেছি। যখন আমি বইটা শেষ করেছি তখন প্রায় ৪:১০ মতন বাজে। আমি একটু স্লো পেস রিডার। আর বাকি ছিল হয়তো মাত্র এই ৮৪ মতন পেজ। তো শেষ করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। মাঝখানে উঠেছি, টয়লেট করেছি, আবার জল খেয়েছি, একটু ফোন ঘেঁটেছি, এইসবও করেছি। তবে হ্যাঁ, বইটা ভীষণ ভালো লেখা। সবথেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে যে বইটার যে শেষের দিকটা, সেই শেষের দিকে যখন আস্তে আস্তে রহস্যের ওপরের পর্দাগুলো সরছে, আস্তে আস্তে সবার ভেতরকার একটা উদ্দেশ্য বলা যেতে পারে বা প্রত্যেকের একটা আসল চেহারাগুলো বেরিয়ে আসছে। তারপর যত মানে কি বলবো? গল্পটা যত গভীর থেকে গভীরতর যাচ্ছে, তত যেন মনে হচ্ছে শুধু ওইখান মানে গল্পের প্লটের না, আমার ঘরের মধ্যেরও অন্ধকার যেন আরো বেশি জমাট হয়ে যাচ্ছে। আমার ঘরের মধ্যেও যেন একটা দম বন্ধ করা পরিস্থিতি হয়ে যাচ্ছে। লিটারালি ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। তবে আ যেটা আমার সবথেকে বেশি বলার সেটা হচ্ছে যে এটায় কোনো ভূত বিষয় কিছু নেই। ঠিক আছে? এখানে ভূত নেই। অলৌকিক রহস্য উপন্যাস তো ডেফিনিটলি মানে এখানে পেছনে লেখাও আছে, প্রতি পাতায় ভয়াবহ মোড় বদলাতে থাকা শায়ক আমানের ১ম অলৌকিক রহস্য উপন্যাস 'তার চোখের তারায়'। আমি সত্যিই জানি না আমি কোন ওয়ার্লড এ থাকি যেখানে এরকম মানুষজন রয়েছে যারা ১ম অলৌকিক রহস্য উপন্যাসে এরকম লেখে। যাই হোক, যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে ভূত নেই। তবে রহস্যটা এতটা বেশি ঘনীভূত যে শেষে গিয়ে একটা গায়ে কাঁটা দেওয়া পরিস্থিতিও রয়েছে। আমার তো কাল রাত্রে লিটারালি আমার বুক দুরু করছিল। এটা জানার জন্য যে এবার কি হবে, এবার কি হবে, এবার কি বলবে, পুলিশ এবার কি করবে? এগুলো জানার জন্য। তো আমি ভীষণ খুশি এই বইটা পড়ে। মানে জানুয়ারির ফার্স্ট রিড বলা যেতে পারে। কারণ ডিসেম্বরে শুরু করেছিলাম বাট শেষ তো জানুয়ারিতেই করেছি। তো দিস ইস মাই জানুয়ারিস ফার্স্ট রিড। তো আমি খুব খুশি যে এই বইটা পড়ে। আচ্ছা এতক্ষণে এত কথা বললাম, বইটার সম্পর্কে একটু বলে দিই। পেছনে যে লেখাটা আছে সেটা আমি পড়ে দিচ্ছি। একটি ভগ্নপ্রায় জমিদার বাড়িকে ঘিরে রয়েছে কিছু রহস্যময় ইতিহাস আর রয়েছে বংশ পরম্পরায় বয়ে চলা এক প্রাচীন অভিশাপ। ৪ দশক ধরে ৪ অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি খুন? পরিত্যক্ত অন্দরমহলের আনাচে-কানাচে নাকি দেখা যায় কুয়াশা ঢাকা এক ছায়ামূর্তিকে। কে সে?
মস্ক্রব পরিবারের সমাধির নিচে কে ঘুমিয়ে আছে 200 বছর ধরে? একটি বাচ্চা মেয়ের কয়েক শতাব্দী পুরনো ডায়েরি কিসের ইঙ্গিত দেয়? বারবার কোন স্বপ্নের কথা ডায়েরিতে লিখত সে? সেখানেই কি লুকিয়ে আছে রহস্যের সমাধান, নাকি আরো গভীরে? মানব সভ্যতার ইতিহাসের বুক থেকে সরিয়ে নেওয়া কয়েকটা পাতা খুঁজতে হবে আমাদের। যুগ যুগান্ত ধরে চলে আসা কিছু লোককথা এবং পৌরাণিক গল্পের ছলে আমাদের যে সংকেত দিতে চেয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা। প্রতি পাতায় ভয়াবহ মোড় বদলাতে থাকা শায়খ আমানের প্রথম অলৌকিক রহস্য উপন্যাস তার চোখের তারায়। এটা যে প্রচ্ছদটা রয়েছে সেখানে যে দুটো মেয়েকে দেখা যাচ্ছে, এই দুটো মেয়ে হচ্ছে মেইন ক্যারেক্টার, পায়েল আর সুনন্দা। পায়েল রায়চৌধুরী হচ্ছে যে জমিদার বাড়ির কথা এখানে মেনশন রয়েছে, সেই জমিদার বাড়িরই এক সদস্য, মানে উত্তরাধিকারী বলা যেতে পারে। আর সুনন্দা সেই সুনন্দা হচ্ছে, এখানে সুনন্দার চরিত্রটা এভাবে এসছে যে নাথ ফ্যামিলির এক সন্তান যার নাম হচ্ছে তুলি। তুলিকে দেখাশোনার জন্য একজনকে দরকার, কারণ যেহেতু একটা পরিবার দরকার, মানে একজন মা আর একজন বাবা দরকার, কারণ যেহেতু নাথ ফ্যামিলি কিছুদিনের জন্য, 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছেন। তো তুলির একটু অ্যাজমার প্রবলেম আছে, তার জন্য জমিদার বাড়িতেই তুলিকে রেখে যাওয়া হচ্ছে। আর সেখানেই দুজনকে তার সাথে থাকতে হবে, মা আর বাবা রূপে, যারা তুলির দেখাশোনা করবেন। তো সেই মা বাবার চরিত্র এখানে নেভাচ্ছে নীলাদ্রি, আর নীলাদ্রির ওয়াইফ সুনন্দা। সুনন্দার একটা পাস্ট আছে, সেটা হচ্ছে সুনন্দার মেয়ে রিন্টি। তুলির এখানে বয়স হচ্ছে 10 বছর, আর সুনন্দার মেয়ে রিন্টিও এইরকম বয়সেই প্রায় গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল, অ্যাক্সিডেন্টে মৃত্যু। তো তাই থেকে সুনন্দার একটা বাচ্চাদের প্রতি একটা দুর্বলতা আছে। ইভেন সেই ঘটনাটা মনে পড়লেও সুনন্দার একটু খারাপ লাগে, যেটা ভীষণ স্বাভাবিক। তো তাই থেকে সুনন্দার আর নীলাদ্রির এই জমিদার বাড়িতে আগমন। জমিদার বাড়িতে আসার পর থেকে সুনন্দা নীলাদ্রি আসার আগেও বা আসার পরেও এগুলো জানতে পারে আস্তে আস্তে যে এক এক করে অনেকেরই মৃত্যু ঘটেছে, প্রায় কয়েক দশক ধরে মৃত্যু হয়ে আসছে। আর জমিদার বাড়িতে আসার পরে যেভাবে একটা একটা করে ঘটনা তৈরি হয়, পায়েল আর সুনন্দা বন্ডিং করে যে সমস্ত রহস্যের খোলসা করে, আর সব শেষে গিয়ে যখন একটা 14 বছরের ছেলে অতীন, যে জমিদার বাড়িরই ছেলে, তার মৃত্যু হয়, তারপর গিয়ে শুরু হয় আসল গল্প, আসল ঘটনার, মানে আসল রহস্যের ধারাপাত, যে কিভাবে একটা 14 বছরের ছেলের মৃত্যু হতে পারে, আর তাও আবার আত্মহত্যা। মানে গল্পেতে এটাই দেখিয়েছে যে যে কটা মৃত্যু হয়েছে সে কটা মৃত্যু নয় অ্যাক্সিডেন্টাল আর নয় আত্মহত্যা। কেউ সিঁড়ি থেকে পড়ে মারা গেছে, কেউ কুয়োয় পড়ে মারা গেছে, বাকি দুজন রয়েছেন যারা গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। একজন জমিদার বাড়ির কোনো সদস্যই ছিলেন না, তিনি অনেক দূরে বড় বাজারে তার মশলার দোকান, সেইখানে তিনি একদম বদ্ধ ঘরের মধ্যে আত্মহত্যা করে মারা গেছেন। এই সমস্ত কিছু থেকে একটা ব্যাপার আসে যে কি করে এই আত্মহত্যাগুলো হতে পারে। বাকি বড়দের তো তাও মেনে নেওয়া যায়, কিন্তু একটা 14 বছরের ছেলে, যার আত্মহত্যা বা খুন সম্পর্কে কোনো আইডিয়াই নেই, সে কি করে আত্মহত্যা করতে পারে? এইখান থেকে শুরু হয় হচ্ছে আসল রহস্য, বেশ টান টান উত্তেজনা। অতীন হচ্ছে সেই 14 বছরের ছেলে, অতীনের মৃত্যুটা তার মা বাবা যেমন মেনে নিতে পারেনি, ঠিক সেরম ভাবেই আত্মহত্যা হিসেবে যে বলা হয়েছে, ফরেন্সিক যে বলেছে আত্মহত্যা, সেটাও কোনোভাবেই পুলিশ সেটা মেনে নিতে পারেনি, পায়েল সুনন্দা মেনে নিতে পারেনি। আর এই যে ছোট্ট বাচ্চার ক্যারেক্টারটা তুলি, এই তুলি মাঝে মাঝে কাউকে দেখতে পায়, মাঝে মাঝে কেউ তুলিকে ডাকে। এই সমস্ত কিছু নিয়ে বেশ একটা থ্রিলিং ব্যাপার রয়েছে বইটার মধ্যে। সেহেতু যারা পড়েননি, যারা পড়েছেন তারা তো খুবই ভালো কাজ করেছেন, আর যারা পড়েননি তাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করবো, প্লিজ পড়ে দেখুন, প্লিজ। যারা থ্রিলার রহস্য এসব পছন্দ করেন না তারা বাদ দিন, কিন্তু যারা পছন্দ করেন তারা জাস্ট গিভ ইট আ ট্রাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর যাই হন নিরাশ হবেন না। প্লিজ ট্রাই করুন, আর অতি অবশ্যই আমার রিভিউ ভিডিওগুলো বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক করে কমেন্ট করে জানাবেন আমাকে যে কেমন লেগেছে। পরের বই দেখি আবার কি শুরু করা যায়। এখনো প্রচুর বই বাকি পড়ে আছে যেগুলো এক এক করে শেষ করতে হবে। আজকের মতো এখানেই, টাটা।